দেখছেন সকালের বাংলাদেশ। আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে, যে যেখান থেকে দিনে শুরু করেছেন ভালো দিন কাটুক এই প্রত্যাশা নিয়ে দিনে শুরু প্রতিদিন আমরা করে থাকি। আর যথারীতি আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি, আমি জুলহা জুবাইরও আছি। একজন অতিথি আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাকে পরিচয় করিয়ে দিব। তবে তার আগে ইট পাথরের জীবনে আমরা যারা বন্দী পড়েছি তাদের প্রতি মুহূর্ত কিন্তু একটা আকুলতা থাকে, যে সবুজ শ্যামল রূপ প্রকৃতির কাছে ফিরে যাওয়ার। বাস্তবতা হচ্ছে ব্যস্ততা আমাদের কখনোই অবসর দেয় না, এবং সেই অবসর অনেকের জীবনেই আসে না। আর তাতে করে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার যে আকুল আবেদন তা শুধু কল্পনাপ্রবণই করে দেয় মনকে। কারণ বাস্তবতা হচ্ছে চাইলেও অনেক কিছু আমরা করে উঠতে পারি না, কারণ আমাদের উপর অনেক মানুষের অনেক নির্ভরশীলতা রয়েছে, দায়িত্ব বর্তায় অনেক কিছু। সেই দায়িত্ব ছাপিয়ে নিজের আবেগকে অনেক ক্ষেত্রেই প্রাধান্য দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তবে আজকে যিনি অতিথি তিনি সুযোগ করে দিয়েছেন আমাদের সেই আবেগে যেন নিজের গা ভাসাতে পারি এবং প্রকৃতি জলে যেন একটা ডুব দিয়ে উঠতে পারি নগর জীবনের সবাই। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী জান্নাত কেয়া। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। একজন চিত্রশিল্পী যিনি চিন্তার জগতে বেশ সাবলীল, চিন্তা করতে পারেন, অনেক কিছু দেখতে পান অনেক দূর। কিভাবে দিনের শুরুটা করেন তিনি আমরা একটু জানতে চাই। দিনের শুরুটা, আমি একজন মা, শুরুটা হয় আমার ছেলের সঙ্গে। এরপর আমি জব করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আছি, ইনস্ট্রাক্টর চারুকলা। তো রেডি হয়ে অফিস চলে যাই। তো এর মাঝখানে চেষ্টা করি যে অফিসের পরে বেবি কিংবা আমার পার্সোনাল লাইফের পরে পুরোটা সময় হচ্ছে আমার ছবি আঁকা কেন্দ্রিক। বাহ, চমৎকার। সেক্ষেত্রে দিনের শুরু যখন আপনার হয়, মানে ব্যস্ততা সহ যখন দিনের শুরু করেন, পরিবার পরিজন নিয়ে যখন আপনার পথ চলা শুরু হলো, আগের জীবনের সাথে পরে যখন এসে ব্যস্ততা দ্বিগুণ হলো, কেমন লেগেছে? মিলে মানে আমি ব্যস্ততাটাকে এনজয় করি। তবে একটা জিনিস তারা থাকে, সেটা হচ্ছে আমি মফস্বলের মেয়ে, মানে গ্রামীণ এরিয়ায় পরিবেশে আমি বড় হয়েছি। ওই পরিবেশটা আমাকে অনেক টানে। আমি অনেক বছর ঢাকায়, 2010 থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ার ভর্তি হই, হল লাইফ স্টার্ট হয়। এবং মানে প্রথম আমার ঢাকায় এসে নিজেকে ঢাকার পরিবেশের সাথে মানায় নেওয়াটা অনেক টাফ ছিল। কজ আমি আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো কান্ট্রি ঘুরেছি, এক্সিবিশন পারপাস, বিভিন্ন জায়গায় বেশ ভালো এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি, কিন্তু আমাকে কোথাও টানে না। মানে আমি নেত্রকোনা, কাদামাটি, মানে আমাকে কেউ যদি হ্যাপি করতে চায় একটা দুর্বা ঘাস দিয়েও হ্যাপি করতে পারে। মানে আমি অসম্ভব, মানে নেচার আমাকে অসম্ভব টানে। মানে আমি যখন মনে হয় যে এখানে আমি খুব সাফোকেশন ফিল করছি ঢাকায়, যে আমি দম নিতে পারছি, নেত্রকোনায় চলে যাই, নদীর পাড়ে হাঁটতে চলে যাই। নিজের এই বিষয়টা কবে আবিষ্কার করা হলো? এলাকা ছেড়ে যখন ঢাকা আসলেন তখন ঠিক কোন মুহূর্তে আবিষ্কার হলো যে আমি আসলে গ্রামীণ পরিবেশ আমায় টানে, আমি গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, গ্রামে থাকতে চাই? কবে বুঝতে পারলেন? এটা আমি ছোটবেলা থেকেই, মানে প্রথম যখন আমি ঢাকায় আসছি তখন জিনিসটা একটু বেশি ফিল হয়েছে, কারণ এর আগে তো আমি ওই পরিবেশেই ছিলাম। স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে চলে যেতাম, বিলপাড়ে চলে যেতাম, কিংবা ফ্রেন্ডরা মিলে এমন হয়েছে যখন আমরা ক্লাস 8-এ পড়ি, শুধু আম্মাকে ফোন করে বলছি যে আম্মা আমরা বিরিশিরি ঘুরতে যাচ্ছি, মানে একটা গাড়ি ঠিক করে বিরিশিরি চলে গেছি ঘুরতে পাহাড়ে, মানে একটু এরকমই ছিলাম। কিন্তু যখন ঢাকায় আসছি তখন অনেক মানুষ, অনেক ফ্যামিলির মানুষের সাথে থাকা হয়েছে হল পারপাস, কারণ আমরা অনেক একসাথে অনেকেই রুম শেয়ার করতাম। মানে আমার গণ্ডিটা থেকে বের হওয়ার পরে আমার মনে হয়েছে যে না, আমি নেত্রকোনায় পারফেক্ট, আমি আমার গণ্ডিতেই ভালো ছিলাম। না, এখানেও ওকে, তবে এখানে আমাদের হয় না যে বেড়ে ওঠা একই কালচারের মানুষের সাথে, তো বাইরে এসে তখন টানটা বেশি থাকে, মিস করা হয় বেশি। জান্নাত কি আপনি পড়াশোনা করেছেন, তারপরে সেখান থেকে আমি ওরিয়েন্টাল আর্টে পড়াশোনা করেছি, চারুকলা থেকে প্রাচ্যকলা। ওরিয়েন্টাল আর্ট কেন? আরো অনেক কিছু হতে পারতো, এই জন্যই প্রশ্নটা আসলে কেন? ওরিয়েন্টাল আর্টটা হচ্ছে প্রাচ্যদেশীয় শিল্পকলাটা, এটার একটা মিডিয়াম হচ্ছে ওয়াশ মাধ্যম। একদম আপনি যদি ওরিয়েন্টালের পেন্টিংগুলো দেখেন, মানে ইন্ডিয়ান আর্ট যেগুলো আমরা বলি নর্মালি, এটার মধ্যে একটা মায়া আছে। এটার লাইনগুলো অনেক স্মুথভাবে টানা হয়, মানে নর্মাল পেন্টিংয়ের তো অনেক ধরনের টেক্সচার হয়। যেমন আমার এখন ওয়েব 2 যেই এক্সিবিশনটা চলছে, এটা ওরিয়েন্টাল প্লাস হচ্ছে ওয়েস্টার্ন একটু মিক্সড করে আমি একটু রিয়েলিস্টিক রেখেছি, আমার কিছু এক্সপেরিমেন্ট কাজ রেখেছি। কিন্তু ওরিয়েন্টালটা আমাকে মনে হচ্ছে যে আমি ওই ডিপার্টমেন্টে অনেক ভালো করব।
মানে আমার আগ্রহ হয়েছে। আমার বাবাও বললেন যে তুমি ওটাতে যাও। মিজানুর রহমান স্যার আছেন একজন আমাদের নেত্রকোনারই, বলতেছে স্যার আছে ডিপার্টমেন্টে, তোমার কাজও যেহেতু পছন্দ হয়েছে তুমি ওখানেই ভর্তি হও। বাহ। তাও পড়াশোনা তো আপনি করলেন, তারপর সেখান থেকে বের হয়ে চিত্রশিল্পী হতে আপনার চিত্রশিল্পীটা সেখান থেকে বের হয়ে না। আচ্ছা, আমি যখন কথা বলা শিখেছি একদম খুব ছোট, যখন আমার স্কুলে ভর্তি হওয়া হয়নি তখন থেকে আমার আম্মা আমাকে শিশু একাডেমিতে দিয়ে দিয়েছিলেন। আম্মার খুব ড্রিম ছিল যে আমি ভালো গান গাইতাম, তো আম্মার খুব ড্রিম ছিল। এখন গান গাওয়া হয় না? না, জানি না, আফটার বেবি আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, হরমোনাল ইস্যুস হতে পারে, এখন আর গান গাইতে পারি না। আচ্ছা, তখন ভালো গান গাইতাম, তো গানের আমার ছবি আঁকায় আগ্রহ ছিল, কারণ হচ্ছে তখন একজন স্যার ছিল যতীন্দ্র মোহন পাল, যিনি আমার গুরু, যার কাছে আমার হাতে করি। স্যারের পেন্টিং দেখে শিশু একাডেমিতে গিয়ে আমি বায়না করলাম যে আমি ড্রয়িংয়েও ভর্তি হব। তো ওই যে আমি যখন সাইজে অনেক ছোট, মানে হাঁটতে পারি একদম গুটি গুটি পায়ে, আমার মনে আছে আমার ড্রয়িং বোর্ড আমার থেকে বড়, আমি এভাবে নিয়ে ড্রয়িং বোর্ড নিয়ে মানে শিশু একাডেমিতে যাইতাম। তখন থেকে আমার ছবি আঁকা শুরু। আর আমার প্যারেন্টস মফস্বলের হলেও ওনারা অনেক আধুনিক মনের। আমার বাবা অনেক সাপোর্টিভ ছিলেন, আম্মাও সাপোর্টিভ। আমি ওখান থেকে জাতীয় পর্যায়ে কম্পিটিশন করার জন্য যে স্কুলে, থানায়, জেলায়, ফার্স্ট হয়ে বিভাগে এসে জাতীয় পর্যায়ে আমি অনেকবার পুরস্কার পেয়েছি, এবং এগুলোর জন্য আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করতো। তো ছবি আঁকাটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে এসে না, মানে আমি একটু এই বিষয়ে, মানে আমি জন্মেছিলাম চিত্রশিল্পী হবার জন্য, বিষয়টা এরকম? বিষয়টা এমন না, মানে আবার এমনও। আচ্ছা আচ্ছা, তো আমরা আসি আপনি যখন চিত্রশিল্পী হিসেবে নিজেকে আবিষ্কার করলেন, পড়াশোনা করলেন, তখন তো একটু শক্তপোক্ত হলো মনটা। পড়াশোনাটাও একটু মজার বিষয়টা হচ্ছে আমার আম্মা চাচ্ছিল, আব্বা চাচ্ছিল আমি মেডিকেলে ভর্তি হই, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি কোথাও পরীক্ষা দিই নেই। শুধু আমার টার্গেটই ছিল চারুকলায়, যে আমি শুধু চারুকলাই পড়বো। আমার ছোট্টবেলা থেকে একটা ড্রিম যে আমি নিজের যে জায়গায় পরিচয় দিই নিজেকে, আমার জায়গাটা যেন চিত্রশিল্পী হয়। আমি দৌড়াচ্ছি যেন আমি সেই জায়গাটা অর্জন করতে পারি। তো ইচ্ছেটা আপনার ছিল আগে থেকে, ছোট্টবেলা থেকে? চিত্রশিল্পী শুধুমাত্র একদিনের কোনো বিষয়, এটা একটা জার্নি, এবং এই জার্নিতে আমরা যত লিভিং স্টার, আমি জার্নিতে যতই আমরা অগ্রসরমান হই, নতুন নতুন লক্ষ্যে পৌঁছাই, নতুন নতুন স্টেশন আমাদের যে ছুঁয়ে দেখি, তখন মনে হয় হ্যাঁ জীবনে এই অধ্যায়টুকু আবিষ্কারের বাকি ছিল। নিজের শেষ গন্তব্য কোথায় দেখেন? শিল্পী সত্তার শেষ কি করতে চান? শিল্পী সত্তা শেষ আমি চাই আমার যে শিল্প ভাবনা, আমার যে রসবোধ, মানে আমার পেইন্টিং এর একটা জায়গা তৈরি হোক, এবং সবাই আমার কাজটা দেখে চিনুক যে হ্যাঁ এটা জান্নাত কেয়ার কাজ। মানে আমি আমার এইটুকু জায়গায় তৈরি করতে চাই। সেটা ওরিয়েন্টাল স্ট্রোকই হবে। হ্যাঁ, ওরিয়েন্টাল স্ট্রোক হবে, কিছু এক্সপেরিমেন্ট হবে, মানে আমার মতো করে যে হ্যাঁ এটা ওর কাজ। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনি যখন কাজ শুরু করলেন, আপনার তো কাজের আলাদা ধরন আপনি তৈরি করতে চান, কোন দিকটা বেশি করে নজর দিচ্ছেন সেক্ষেত্রে? মানে ওরিয়েন্টালটাকে সাথে রেখে সাথে কিছু এক্সপেরিমেন্টাল কাজ করছি। এক্সপেরিমেন্টাল কাজ কি সেগুলো? আমি এখন রিসেন্টলি আমার কলিগ আছেন একজন প্রদ্যুৎ স্যার, ওনার কাছ থেকে কিছুটা ইন্সপায়ার হয়ে উনি একটা টেক্সচারের কাজ দেখিয়েছেন আমাকে বোর্ডে, স্প্রে এবং বার্ন টেকনিকে। তো রিসেন্টলি আমি এরকম করে কিছু কাজ করেছি এবং আমার এক্সিবিশনে রেখেছি। এছাড়া সাধারণত আমি ওয়াশ মাধ্যমে, যেটা বললাম ওরিয়েন্টাল ওয়াশ এবং অ্যাক্রিলিক অন ক্যানভাস, ওভাবেই কাজ করছি। চমৎকার। আমরা এই আলাপচারিতায় ফিরবো, একটা বিরতির সময় হয়েছে আমাদের, আমরা ফিরে এসে জান্নাত কেয়ার এক্সিবিশন ঢেউ 2 নিয়ে জানবার চেষ্টা করবো, সাথেই থাকুন। দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি কলি এবং জুবায়ের আছে আমাদের সাথে। আমাদের অতিথি জান্নাত কে আছেন, তার সাথে আমাদের আলাপচারিতা চলছিল তার শিল্পী সত্তার পূর্ণতা তিনি কোথায় দেখতে চান সেই প্রসঙ্গে ছিলাম। তিনি উত্তর দিয়েছেন আমার রং বা আমার কাজ, আমার তুলি স্ট্রোক দেখে যেন বুঝতে পারে এটা জান্নাত কেয়ার কাজ। সেখানেই হয়তো তার শিল্পী সত্তার পূর্ণতা তিনি খুঁজে পাবেন বলে তার বিশ্বাস। তবে ওই যে যেমনটা বলছিলাম, শিল্প একটি যাত্রা, এই যাত্রায় শেষ গন্তব্য জানি না শেষ অবধি কোনো শিল্পী খুঁজে পান কিনা। আমরা আবার অতিথির কাছে ফিরবো। ঢেউ 2 নিয়ে কথা বলতে চেয়েছিলাম। ঢেউ সিরিজের শুরু কবে থেকে? প্রথম এক্সিবিশন কেমন ছিল? এবারে কি থাকছে? ঢেউ সিরিজের ফার্স্ট এক্সিবিশন ছিল 2017 সালে, এবং তখন আমি মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্স চলছে আমার প্রায় শেষের দিকে। এত পরিমাণে সবাই এটাকে গ্রহণ করেছিল। ঢেউ কেন নাম দেওয়া হয়েছিল সেটাও একটু শুনি। এটা হচ্ছে ঢেউ জায়গাটাতে আমার একটু ইমোশনাল টাচ আছে, এবং আমার সবসময় ড্রিম ছিল যে ইফ আমার কখনো মেয়ে হয় আমি নাম রাখবো ঢেউ।
সেই থেকে। এবং আর ঢেউ জিনিসটা খালি ঢেউ হিসেবে না, লাইফের প্রতিটা জিনিসেই কিন্তু আপস অ্যান্ড ডাউন, মানে সুখ দুঃখ সব কিছুতে ঢেউ আছে। নেচারের এখন একটা সিজন, আর মানে আমি ওয়েবটাকে শুধু ওয়েব হিসেবে দেখি না, আমি আমার কাজের ওয়েবটাকে অনেক অন্য জায়গায় নিয়ে যেতে চাই। এর জন্য আমার মনে হচ্ছে যে ঢেউটাই থাকুক, ওয়েব 1 ওয়েব 2 এভাবে আমার অন্যান্য এক্সিবিশনগুলো আসুক। ঢেউয়ের সাথে আপনার মনস্তাত্ত্বিক একটা সংযোগ, আপনার কাজের সরাসরি ওইভাবে কোনো কাজের সংযোগ আছে। আপনারা আমার রিসেন্ট কাজগুলো যদি দেখেন, জল, নৌকা, ঢেউ আপনার প্রত্যেকটা কাজে পাবেন। নদী কেন? নদী কেন্দ্রিক জীবনে কি বড় হওয়া হয়েছে এই জন্য? নদী কেন্দ্রিক আমাদের এলাকাটা তো হাওর এলাকা। নৌকাটাকে আমরা মাছ ধরার সময় জেলেরা ইউজ করছে, জেলে নৌকায় বসে গান গাচ্ছে। আমরা কোথাও ঘুরতে গেলে হাওর এলাকায় যেটা হয় যে যানবাহনের ক্ষেত্রেও অনেক সময় নৌকা এবং জীবিকা দুটোই নৌকা কেন্দ্রিক। এর জন্য আমার এক্সিবিশনে নৌকাটা খুব প্রাধান্য পেয়েছে। সেক্ষেত্রে প্রথম এক্সিবিশনের কথা থেকে শুনতে চাই, আপনার যখন ঢেউ 1 প্রথম আপনি করলেন, তখন দর্শনার্থী এবং সহকর্মী যারা ছিল, বন্ধু যারা ছিল, শিক্ষক যারা ছিল, তাদের কি ফিডব্যাক ছিল এবং ওই ফিডব্যাকের কি রিফ্লেকশন এবার পড়ছে? অসম্ভব ভালো ফিডব্যাক ছিল এবং সবাই খুবই সাপোর্টিভ এবং সবাই আমার কাজগুলো এত সুন্দর করে গ্রহণ করেছে। ওখান থেকে ইন্সপায়ার হয়ে মনে হয়েছে যে না, আমি এই জিনিসটা কন্টিনিউ করব। এবং আমি কিছু সমালোচনাও চেয়েছি, যেন আমি তো ছোট মাত্র জার্নি স্টার্ট করেছি, সিনিয়রদের কাছ থেকে সমালোচনা চেয়েছি যে আমার কাজের মানে কোন জায়গাটা আমি ইমপ্রুভ করতে পারি, সাজেশন। এবং সমালোচনার থেকে আমি প্রশংসা পেয়েছি বেশি, যেটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। এবং এমন হয়েছে যে আমাদের সাবেক একজন সংসদ সদস্য, আমি ইনভাইট করি নাই, কিন্তু উনি কাজ দেখতে এসে বলেছে, আমি শোনো পিচ্ছি, তুমি এই কাজটা এক্সিবিশন শেষ হওয়ার পরে আমাকে পাঠায়ো, এই কাজটা অসম্ভব সুন্দর হয়েছে। মানে এমন হয়েছে যে একজন এসেছে মধ্যবিত্ত ফ্যামিলির, একদম বলতেছে, আপা এই পেন্টিংটা কি সেল করবেন? এই পেন্টিংটা এত সুন্দর, আমি আমার ওয়াইফকে অ্যানিভার্সারিতে গিফট করতে চাই। মানে সাধারণ মানুষও এত সুন্দর করে গ্রহণ করেছে, মানে এই জিনিসটা থেকে আমি আরো অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, তাহলে ঢেউ 1 থেকে ঢেউ 2 মানে একটা লম্বা সময়ের জার্নি, এত সময় কেন নিলেন এই সময়টা? আমার ইচ্ছে ছিল যে প্রতি 2 বছর কিংবা 3 বছর অন্তর অন্তর আমি একটা সলো করব। এর মধ্যে আমার চাকরি, বেবি, চাকরিতে সেট হওয়া, তারপর হচ্ছে নিজেকে খোঁজার একটা তাড়া ছিল আমার ভেতরে, যে আমি কি বিষয়ে আঁকতে চাই, কোন মাধ্যমে যেতে চাই, সব কিছু মিলে ঢেউ 2টাতে আমার একটু বেশ সময় লেগে গেল। এর মাঝখানে আমি থেমে থাকিনি, আমি অনেক ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অনেক এক্সিবিশন করেছি, অনেক আলহামদুলিল্লাহ অনেক অ্যাওয়ার্ডস পেয়েছি। থেমে ছিল না, কিন্তু সলোটা করতে করতে আমার একটু লেট হয়ে গেল। কতগুলো কাজ স্থান পেয়েছে ঢেউ 2-এ? 36টা কাজ, মূলত সবই ওরিয়েন্টাল না, ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টাল আর অ্যাক্রিলিক অন ক্যানভাসের ওয়াশের কিছু কাজ। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছিলাম, আমরা দর্শকদেরও দেখাবার চেষ্টা করছিলাম। শফিউদ্দিন শিল্পালয়ে হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত? কবে থেকে? সকাল 11টা থেকে রাতের 8টা পর্যন্ত চলছে, 30 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, সবার জন্য উন্মুক্ত? সবার জন্য। আচ্ছা, এই যে এবার শুরু হলো আপনার এবারের ঢেউ 2 এক্সিবিশন, কেমন অনুভব করছেন? কাদেরকে দাওয়াত করেছেন? কারা যাবে? কি বলছে শুভাকাঙ্ক্ষী যারা আছে বন্ধুরা? দাওয়াত তো সবাইকে করেছি, আমি সবাইকে ইনভাইট করেছি আমার এক্সিবিশন ফ্যামিলি নিয়ে ভিজিট করার জন্য। কারণ আমার এক্সিবিশনটা এবার 2 ধরনের কাজ রেখেছি, তো সবাই এই জিনিসটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে। অনেক সিনিয়র আসছে, গত 2-3 দিন আগে নবী স্যার এসে ভিজিট করে গেছেন। আমার ওপেনিংয়ে চঞ্চল স্যার ছিলেন, আমাদের ডিন, ইউনুস স্যার ছিলেন, বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মানে আমি প্রাউড ফিল করছিলাম যে সবাই আমাকে এত সুন্দর করে ইন্সপায়ার করছে। এবং দর্শক দেখে আমি অবাক হয়েছি, কারণ আমার প্রচারণাটা তেমন ছিল না, তো করে ফেলেছি। সার্বিক দেশের সব পরিস্থিতি মিলে হয়নি সুন্দর করে প্রচারণা করা, কিন্তু সব মানে এত সাধারণ পিপল ছিল। আমি যতগুলো ক্যাটালগ ছাপিয়েছিলাম যে 1 সপ্তাহ আমার চলে যাবে, ক্যাটালগ আমার 3য় দিনে অলমোস্ট শেষ। তো কালকে আমি বলছিলাম যে আমি তো সবাইকে দিচ্ছি না, এমন আছে যে 5 জন এসেছে, একজনকে দিয়েছি, কিংবা পরিবার নিয়ে এসেছে, একজনকে দিয়েছি, ক্যাটালগ সব ফুল মোটামুটি শেষ। তো তখন ভালো লাগছিল যে অনেক দর্শক ছিল। আমাদের কাছেও ক্যাটালগ এসে পৌঁছেনি, যে মজা করছিলাম। এই আলোচনাতে ফিরবো, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে আমাদের। সাথে থাকুন, একটু পরে আবারও ফিরছি।
বিরতির পর আরেকবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহা জুবাইর আপনাদের সাথে আছে, সেই সঙ্গে আছে আমি জান্নাতুল কুলি। অতিথি একজন সাথে আছেন আমাদের আজকে, চিত্রশিল্পী জান্নাত কে আছেন। তার একটা এক্সিবিশন নিয়ে কথা হচ্ছে, ঢেউ 1। তার এক্সিবিশন শুরু হয়েছিল 2017 সালে। এবারে তিনি আবারও ফিরেছেন নিজের একক প্রদর্শনী ঢেউ 2 নিয়ে। শফিউদ্দিন শিল্পালয়ে চলছে, 30 তারিখ অবধি চলবে, তাই তো? সবার জন্য উন্মুক্ত এবং সময়টাও আমরা বলে দিয়েছি, সবাই যেতে পারবে সেক্ষেত্রে। এই যে বলছিলাম আমরা চিত্রশিল্পীর কথা, একজন চিত্রশিল্পী হিসেবে এখন যারা ছবি আঁকেন, তরুণ অনেকের ছবি আঁকা দেখেন আপনি, এখন যারা ছবি আঁকছেন বা যাদের ছবি দেখে অনুপ্রাণিত হয়েছেন আপনারা, এই দুই জায়গার সংমিশ্রণ কেমন একজন চিত্রশিল্পী হিসেবে আপনার চোখে? মানে আগামীর বাংলাদেশের মানুষ যারা আঁকবে, যে কোনো পরিবর্তন, বড় কোনো পরিবর্তনে আমরা দেখেছি যে যারা শিল্পী তারা খুব স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভাবটা প্রকাশ করবার চেষ্টা করে। সেই জায়গা থেকে একজন চিত্রশিল্পী হিসেবে আপনি কিভাবে দেখেন এখনকার প্রেক্ষাপট আর যাদের ছবি দেখে বড় হয়েছেন? আমার যাদের এখনকার প্রেক্ষাপটে দুর্দান্ত কাজ করে সবাই, কিন্তু আমি যাদের ছবি আঁকা দেখে বড় হয়েছি, আমি এখনো সেই জিনিসটাকেই ধারণ করি। আমি যখন ছোটবেলায় ঢাকায় আসতাম জাতীয় পর্যায়ে কম্পিটিশন করার জন্য, আমি শিল্পী নাসরিন বেগম, ওরিয়েন্টাল আর্টেরই উনি ম্যাম, আমি লাকিলি ওনার ডিপার্টমেন্টেই ছিলাম। আমি ম্যাডামের কাজ দেখেছি এবং খুবই ইন্সপায়ার হয়েছি। সত্তা স্যার, ওনার কাজ দেখেছি, খুব ভালো লেগেছে। আমি ওনাদের ওই ধাঁচের কাজগুলোকে খুব পছন্দ করি। আর রিসেন্ট যারা করছে খুব ভালো করছে, সবার মতো করে করছে, ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব ভালো পরিসরে কাজ করছে। তবে আমাকে আমার স্যার ম্যাডামের কাজগুলো বেশি অনুপ্রাণিত করে। শিল্পী সত্তার একজন বন্ধু থাকতে হয়, যে বন্ধু চমৎকার গঠনমূলক সমালোচনা করে। কিছু সময় চুল ছেড়ে ফেলতে ইচ্ছা করে এই সমালোচনা শুনে, আবার কিছু সময় এই সমালোচনাটাই ক্যানভাসে একটা চমৎকার প্রভাব ফেলে। এরকম আপনার আর্টের সমালোচককে সবচেয়ে বড় সমালোচক? আমার আসলে বাসায় যদি ছবি দেখাই, বাবা মা তো সন্তানের সব কাজই বলে যে চমৎকার হয়েছে, ভাল লাগতেছে। তবে আমার ছেলে সমালোচনা না, একটু নষ্ট করার ক্ষেত্রে খুব এক্সপার্ট। হ্যাঁ, আমি একটা পেইন্টিং শেষ করে রাখার পরে সে রং তুলি নিয়ে গিয়ে তার মতো ইচ্ছা করে কালার দিয়ে দেয়। সম্পূর্ণ 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 ঢেউ হলো না, ঢেউ নাম হলো আরো চমৎকার হতো আর কি, তার সাথে এই বিষয়টা যেত। সম্পূর্ণ করে দেয় আর কি। হ্যাঁ, সম্পূর্ণ, একদম সম্পূর্ণ ছবিটা। সেক্ষেত্রে ওই যে সমালোচনা এড়িয়ে যাওয়া যাবে না, বলতে হবে কে সমালোচনা করে। গঠনমূলক সমালোচনা কার কাছ থেকে পাওয়া যায়? সবাই ইন্সপায়ার করে গঠনমূলক সমালোচনা। আসলে আমি একটু সেনসিটিভ, নেগেটিভিটি নিতে পারি না, তো এর জন্য হয়তো বা আমার সামনে খুব বেশি নেগেটিভ কিংবা বলে স্যাররা বলে যে এটা করো, এটা। শিল্পী জামাল আহমেদ, কিছুদিন আগে আমি ওনার পরামর্শ নিলাম, স্যার বলছিল যে সব জায়গায় ডিটেল করবা না, কিছু জায়গায় ঠেকে দিবা, তাহলে হবে কি মানুষের আগ্রহটা থাকবে, তোমার একটা গোল্ডেন সেশন কিংবা ফোকাস পয়েন্ট থাকতে হয়, চোখ সব জায়গায় যাওয়া যাবে না। এরকম আমি আমার সিনিয়রদের কাছ থেকে সমালোচনা, পরামর্শ, আমাকে কিভাবে ইমপ্রুভ করব সেই জিনিসটার বিষয়ে পরামর্শ নেই। বাহ, চমৎকার। এই যে আপনি কাজ করছেন, এখন আপনার কাজের জার্নি আছে, আপনার আলাদা একটা প্রফেশন আছে, আপনি কোথায় তাহলে নিজেকে দেখতে চান শিল্পী হিসেবে? জান্নাত কি কোথায় যে পৌঁছাতে চায়? আর এই যে আপনার কাজ, যেই ধাঁচের আপনি কাজ করছেন, এটা নিয়ে আলাদাভাবে নিজের নাম কিভাবে প্রতিষ্ঠিত করতে চান? নিজের নামটুকু আমি খুব সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমি চাই যে আমার দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যেন আমার কাজের মাধ্যমে আমাকে চেনে, যে হ্যাঁ এটা জান্নাত কেয়ার কাজ, হ্যাঁ ও খুব ভালো কাজ করছে। আমি সরল গ্রামীণ যে সরল মানুষের জীবন, সরলা যে জীবনটা, ওটা যেহেতু আমাকে টানে, মাটি মানুষের যে টাচটা, ওটা দিয়ে আমি সবার মাঝখানে ছড়ায় যেতে চাই, সবার পাশে থাকতে চাই। আমি খুব মিশুক, মানে অসম্ভব মিশতে পছন্দ করি। আমি খুব সহজে সবার সাথে মিশে যেতে পারি এবং আমি চাই আমার পেইন্টিংগুলোও যেন সবার কাছে ঠিক সেভাবে গ্রহণযোগ্যতা পায়। আপনি ভয়ঙ্কর কিছু কম্বিনেশনের কথা বলেন। আপনি প্রচন্ড মিশুক, আপনি একজন আঁকিয়ে এবং আপনি সেনসিটিভ। আমি হচ্ছে নেগেটিভিটি আপনার পছন্দ না এবং সবার সাথে মিলেমিশে থাকতে আপনার পছন্দ। মানে এই যে সবকিছু যে মিশেল, আমি এই মুহূর্তে খুব ভীত, এই মিশেলটা কি ভয়ঙ্কর হতে পারে এটা ক্যানভাসে দেখার অপেক্ষায় রইলাম। যদিও দর্শকদের কিন্তু আমরা আমাদের বক্সে দেখাচ্ছিলাম জান্নাতকে রাখা বেশ কিছু ছবি। ঢেউ 2 সিজনের যা চলছে শফিউদ্দিন শিল্পালয়ে এবং চলবে 30 তারিখ অবধি। আপনাদের যাদের সময় সুযোগ হবে অবশ্যই ঘুরে আসবেন। বিক্রি করছেন তো না ছবি? হ্যাঁ। আচ্ছা, মানে কেনা যাবে তো? হ্যাঁ, অবশ্যই কেনা যাবে। মানে আমাদের মতো মানুষজন চাইলে সাহস করে, সাধারণ মানুষের জন্য একদম সেভাবেই রেখেছি। আচ্ছা।
কারো যদি পছন্দ হয়, আমি বললাম না যে একজন এসে বলছিল যে আপা আমার ওয়াইফের অ্যানিভার্সারিতে গিফট করব, কালকেও একজন এসেছিল বলছিল যে আপু আমি তো বড় ছবি নিতে পারবো না, আপনার ছোট ছবিগুলো, হ্যাঁ আপনি কালেক্ট করতে পারেন। সর্বোচ্চ কত বড় সাইজের ছবি এঁকেছেন? কত বড় ক্যানভাস? 7.5 ফিট 5.5 ফিট। ওটা হচ্ছে এইবারের এক্সিবিশনে। আর এর থেকে বড় কাজও আমি করেছি। এটার সাবজেক্ট কি? 4.5? এটা হচ্ছে খনা জাল, মানে জাল দিয়ে মাছ ধরছে। হ্যাঁ, আচ্ছা। এই যে আপনার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনি একটা লম্বা সময় পার করেছেন, আপনি চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, বললেন সবাই যেন আপনাকে চেনে, আপনার কাজ দেখে যেন বুঝতে পারে যে এটা আসলে কার কাজ, আপনি সেই জায়গাতে পৌঁছাতে চান নিজেকে। এই জার্নিটাতে তো অনেকগুলো চড়াই উতরাই থাকে, আপনি যেমনটা বলছিলেন ঢেউয়ের কথা, জীবনেও সেরকম ঢেউ আমাদের থাকে, সব কিছুই তো আসলে আমাদের অনুকূলে হয় না। এমন অনেক ঢেউ আসে যেটা আমাদেরকে দুঃখ কষ্টকে ভাসিয়ে নিয়ে যায়, আবার এমন অনেক ঢেউ আছে যেটা আমাদের সাজানো জীবনকে আবার নষ্টও করতে পারে। এই যে আপনার এই জার্নি চড়াই উতরাই, সেখানে আপনার এই ছবি আঁকার পথে প্রতিকূলতার গল্প যদি থাকে, কি সেটা ছিল? প্রতিকূলতার গল্পটা আজকে শেয়ার করতে চাচ্ছি না। প্রতিকূলতা আসে, আমি প্রতিকূলতা কাটিয়ে উঠেছি ইনশাল্লাহ, এবং সেই প্রতিকূলতাটাকেও এখন আমার মনে হচ্ছে এটা আমার প্রয়োজন ছিল। সেই প্রতিকূলতাটার মধ্য দিয়ে আমি আরো ভালো মানুষ হতে পেরেছি, আমি কিছু জিনিস শিখতে পেরেছি যে আমার জীবনে এটা প্রয়োজন ছিল, আমি আরো সফট হয়েছি এবং আমার ব্যবহারে আরো পরিবর্তন এসেছে, এবং আমার মনে হয়েছে যে এটা আমার জন্য বেস্ট, এবং যেটা হচ্ছে এটার মধ্য দিয়ে, এই ঢেউয়ের মধ্য দিয়ে আমি আরো ভালো জায়গায় যেতে চাই, এবং এটাকে আমি একসেপ্ট করে নিয়েছি এবং চমৎকারভাবে একসেপ্ট করেছি। প্রথম হয়তো বা মন খারাপ থাকতে পারে, এটা কেন হইলো, ওইরকম না, আমি তো কাউকে কষ্ট দিই না, এটা হইতে পারে না, কিন্তু না, এই জিনিসটাও আমার প্রয়োজন ছিল। এই জিনিসটার মধ্য দিয়ে আমি যে সুন্দর শিক্ষাটা পাইছি, এবং জীবনের যেই মানে আমি মানসিকভাবে, মানে যেইভাবে যেই জায়গাটায় আসতে পারছি এবং যেই চিন্তাটা এখন করতে পারি, এটা নাইস, এটা মানে এটা ওয়াও, এই ফিলটাও প্রয়োজন আছে। এই ফিলটার জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই ফিলের কথা যেহেতু আসলো, ক্যানভাসের যে ফিলগুলো আমরা দেখছিলাম, যে ছবিগুলো আমরা বক্সে দেখাতে পেরেছি, কল্পনাপ্রবণ, কল্পনাপ্রসূত নাকি বাস্তবিকভাবে দেখেছেন সেই জায়গাগুলোকে? বাস্তবিকভাবে দেখে ওই ছবির রূপ রং, মানে একটা দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছে যে ওই দৃশ্যগুলো আমাকে বলছে, ওকে আফুল আমাকে আঁকো, তোমার রঙে আমাকে রাঙাও, তখন আমাকে ওই তারাটা থেকে আমার ছবি আঁকা হয়। কিংবা ধরেন আপনি কোথাও একটা ভালো লাগার মোমেন্ট থেকে, একটা ফিল থেকে আপনার অ্যাবস্ট্রাক্ট একটা পেইন্টিংও আসতে পারে। কিন্তু এখানে আমার এই যে ওয়েব 2-তে এক্সিবিশনে হচ্ছে যেগুলো আমি দেখেছি, যেমন গ্রামে ঘুরতে গিয়েছি, নদীর পাড়ে গিয়েছি, দেখলাম যে জানো চাচা কাটা দিচ্ছে, বলতেছে ও মা আমার ছবি আইকো না, গায়ে ড্রেস নাই, না চাচা অ্যাবস্ট্রাক্ট করবো, সমস্যা নাই, আপনাকে দেখাবো না। মানে ওই মোমেন্টটা গায়ে, আপনারা মনে হয় চিনেন যে নৌকায় কাটা দেওয়া বলে, যে সেটা সিজে আবার মাছ ধরে। গ্রামের মেইন রোড দিয়ে হাঁটছি কিংবা ওঠান দিয়ে হাঁটছি, একজন রান্না করছে, মনুরা খালা জিজ্ঞাসা করতেছে, ও খালা কি তা রান্তাছুন? বলতেছে আবু তরকারি রান্তাছি। তো মানে আমি আবার আমার ওই মুহূর্তটা, হ্যাঁ ওই মুহূর্তটা আমি আমার আঞ্চলিকতায় খুব কথা বলতে অবশ্যই খুব পছন্দ করি, এবং বললাম না আমি খুব মিশে যেতে পারি। সো ওই মোমেন্টগুলো আমার মনে হচ্ছে ছোট্ট ছোট্ট করে আমি ক্যানভাসে রাখবো, এবং ওই সরল জীবন, ওদের ঘরে কিচ্ছু নাই, হয়তো বা একটা চৌকি কাঠের নিচে বসে সাদামাটা ভাত, খুবই একদম সাদামাটা, কিন্তু ওদের যে সুখ, মানে ড্রেস আছে হয়তো বা 2টা ভালো, আমি আলমারি খুলে চিন্তা করতেছি যে 2-300 শাড়ি আছে, কিন্তু তাও আল্লাহ আমার ড্রেস নাই, কিন্তু না ওদের 2টা ড্রেস, কিন্তু ওদের যে সুখটা, আপনি যদি ওদের সাথে গিয়ে টাইম কাটান, আপনার জীবনে কষ্ট দুঃখ হলে কিছুই থাকবে না, একদম ওদের যে শান্তিটা, মানে ওদের যে লাইফের সুখটা, ওই জিনিসটা আমাকে অসম্ভব টানে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। শুভকামনা আপনার ঢেউ 2 এর জন্য। পরবর্তী আয়োজনের অপেক্ষায় থাকলাম। আজকে এখানে বিদায় জানাচ্ছি, দর্শকদের কাছ থেকে আমরাও বিদায় নিব। বাহুল্যতার মধ্যে আনন্দের কিছু নেই, অনেক প্রাপ্তির মধ্যে হয়তো ক্ষণিকের কিছু সুখ থাকে, তবে একটা শূন্যতা প্রতি মুহূর্ত আমাদের তাড়নার মধ্যে ফেলে। নিজেকে আবিষ্কারের যেই যাত্রায় আমরা রয়েছি, নানান রকম ঢেউ আসবে, চড়াই উতরাই যাবে, তবে নিজেকে আবিষ্কার করে নিতে পারাটা একটা চমৎকার বিষয়। তা অনেক অল্পতেও সম্ভব, আবার অনেক বিশালতাও মাঝে মাঝে সম্ভব হয়ে ওঠে না। আজকে এখানেই ইতি টানবো। ভালো থাকবেন সবাই, সুন্দর দিন কাটুক সেই প্রত্যাশায় সকালের বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। শুভ সকাল আরো একবার। শুভ সকাল।